নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শুভদীপ বলছি। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতি সপ্তাহের মতো নির্ধারিত সময়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই আমি শুভদীপ বলছি অনুষ্ঠানে আমার দুজন অতিথি, প্রিয় অতিথি। তাদের শুধু অতিথি বলবো না, তারা আমার খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ, ঘরের মানুষও বলা যায়। কারণ আমি মনে করি সাংস্কৃতিক অঙ্গনটা আমাদের কাছে একটা পরিবারের মতন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং তার সুযোগ্যা কন্যা, এই মুহূর্তের যথেষ্ট পরিচিত প্রসিদ্ধ শিল্পী দীপাবলি দত্ত। তোমাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আহ চন্দ্রাবলী দি দীর্ঘদিন ধরেই আহ সুদীর্ঘ দিন ধরে গান বাজনার সাথে যুক্ত, আমরা প্রত্যেকে জানি। ওর থেকে কত কিছু বিষয় জানার আছে। আহ এবং জেনে যে কত উপকৃত হই, সমৃদ্ধ হই, সেটা আমরা যারা ওনার সান্নিধ্যে বেশ কিছু বছর ধরে আছি তারা জানি। আর তার মেয়ের কথা কি বা বলবো। আহ এই সময়ে দাঁড়িয়ে এমন সহজ, সরল, অনাড়ম্বর এবং আন্তরিক মানুষ বিরল। তো দীপাবলি সেই বিরল মানুষের মধ্যে একজন। আহ পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু গানটাকে এমনই ভালোবেসেছে যে বারে বারেই চাকরির নানা রকম প্রলোভনকে দূরে সরিয়ে বারে বারেই মায়ের সাথে কিংবা নিজের মতো করে গানের কাজে সামিল হয়েছে। এবং এই মুহূর্তেও বহু কাজকর্ম করে চলেছে গান নিয়ে। আর চন্দ্রাবলীদির কথা তো বলাই বাহুল্য। আমি এইটুকু দেখেছি, এটা চন্দ্রাবলীদি তোমার সামনেই বলছি যে আহ আমি খুব কম অনুষ্ঠান দেখেছি এখনো পর্যন্ত আমার লাস্ট 15 বছরের জার্নিতে, যে যেখানে চন্দ্রাবলীদির নাম নেই। সর্বত্র যার অবাধ যাতায়াত, এবং প্রত্যেকের কাছে যিনি অত্যন্ত প্রিয়, তিনি চন্দ্রাবলী রুদ্র দত্ত। চন্দ্রাবলীদি আছো কেমন বলো? এই দুটা পরিস্থিতিটা খুবই বলবো ডিফিকাল্ট একটা পরিস্থিতি। তোমরা একটু মিউট করবে দুজনে। হ্যাঁ, এই পরিস্থিতিতে একটা ফিডব্যাক পাচ্ছি, জানো তো, কথা বলতে অসুবিধা। তো পরিস্থিতিটা এমন, খুব একটা ভালো থাকা যাচ্ছে না। আশেপাশে এত মানুষ খারাপ আছেন, কি করে ভালো থাকি বলো তো? তার মধ্যেও চেষ্টা করি নিজের মতো করে ভালো থাকি। একেবারেই তাই, আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি। আসলে গত বছর থেকে এই সময় পর্যন্ত আমার খুব মনে পড়ে চন্দ্রাবলীদি, আমি গত বছর 7 তারিখ, 7th মার্চ আমি বাংলাদেশে গেলাম। আর 12 তারিখ বাংলাদেশ থেকে ফিরলাম। তো আমার একটা লাস্ট লাইভ ছিল আর প্লাস চ্যানেলে, সেটা হচ্ছে 15 তারিখ, 16th মার্চ সকালবেলা। তো ওই লাইভটা করে যখন ফিরছি তখনই শোনা যাচ্ছে যে লকডাউন লকডাউন, তখন যে এটার পরিণতি যে এই রকম হতে পারে বা লকডাউনের চেহারা যে ঠিক এই রকম হতে পারে, তার কোনো ধারণা ছিল না। ইনফ্যাক্ট এপ্রিলে, গত বছর এপ্রিলে আমার একটা বাংলাদেশ ট্যুর ছিল। তো ওখানকার আয়োজকরা বলছেন যে এরকম তো লকডাউন আমাদের এখানেও পড়ছে, আপনাদের কোনো অবস্থা তো ভালো নয়, কি যে করবো আমরা এপ্রিলের অনুষ্ঠান। তখন আমি তাকে বললাম যে একদম ভাববেন না, এপ্রিল মাস তো 1 মাস দেরি, অতদিন কি আর লকডাউন থাকবে নাকি? সুতরাং একদম ভাববেন না, অনুষ্ঠান ঠিকই হবে। আর সেখানে 1 মাস, আমরা 1 বছর অতিক্রম করে 1.5 বছর, 2 বছর হতে চলেছে যে আমরা এই রকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। তবে আশা করি যে আমরা আবারও এই পরিস্থিতিকে অতিক্রম করি, খারাপ সময়টাকে পেরিয়ে গিয়ে ভালো সময়ে পৌঁছবো। দীপাবলি, তুই বল, তোর কিরকম এই সময়টা? নো ডাউট আমাদের খুব মন খারাপ, কিন্তু তার মধ্যেও আমরা প্রত্যেকেই আমাদের মতন করে কিছু ভালো কাজ করতে চেষ্টা করেছি সবাইকে নিয়ে। তো তোর এই 1.5 বছর লকডাউন পিরিয়ডে কি কি স্পেশাল কিছু হলো মন খারাপের বাইরে? দেখো, আমি তো মানে মায়ের থেকে খুব পজিটিভিটি এই ব্যাপারটা শেখার চেষ্টা করেছি। আর কিছু শিখতে পেরেছি কিনা জানি না, তবে মা খুব পজিটিভ। আর যখন প্রথম লকডাউন শুরু, আমার মনে হয় শুভদীপদার সাথে একটি শো আমি করেছিলাম, ঠিক বোধহয় লকডাউনটা হওয়ার আগে আগেই। তারপরেই হঠাৎ করেই সব চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, প্রথম দিকে তো খুবই মানে একটা অদ্ভুত বাজে ফেজ, মানে অ্যাডজাস্টই করতে পারছিলাম না। কিন্তু তারপর যখন দেখলাম যে এই ধরো এই ফেসবুক লাইভ বা
কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে যে আমরা এখন প্রোগ্রামস করছি, তো দেখলাম যে অনেকে অনেক রকম এক্সপেরিমেন্টেশন করছে সেখানে। তো সেই করতে গিয়ে আমি নিজের ইউটিউব চ্যানেলটাকে একটুখানি চেষ্টা করলাম একটু তৈরি করার। আর যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখে নিয়েছি রাতারাতি, যেটা হচ্ছে ভিডিও এডিটিং শিখে ফেলেছি। আর একটু গান রেকর্ড ফেকর্ড করতেও শিখে গেছি। মানে এইগুলো আর কি এই লকডাউনের বলতে পারো একটা পজিটিভ সাইড, যে অনেক কিছু শেখা হয়ে গেল, নতুন নতুন জিনিস যেগুলো হয়তো আমি কোনোদিনই শিখতাম না বা করতাম না এই ঠেকায় না পড়লে আর কি। তো আর সেটাই। আমার মনে হয় শেখারও অনেক দীপাবলি কিছু, আমাদের আরেকটা অনেক কিছু শিখেছি। দীপাবলি আরেকটা চন্দ্রমল্লিকা মিস কিছু বলছে। এনএবিসি যাওয়ার কথা ছিল, সেটা বলো সত্যি ওটা, দীপাবলি। হুম, হ্যাঁ একদম একদম। আমি তো দীপাবলিকে সেটা বলছিলাম, ও যে তোর এনএবিসিতে তোর ছবি দেখলাম, তারপর আবার যখন ওদের কি এই বলবো বলো, ভার্চুয়াল মানে এটা প্রোগ্রামটা বলতে হলো পারো তখন আবার। ভীষণ একটা বড় লস যে ওই এক্সপিরিয়েন্সটা হলো না। সেটা একটা বিশাল লস, মানে আমার প্রথমবার হতো সেটা। যাই হোক, আশা দীপাবলি করি আমার ভবিষ্যতে মনে হচ্ছে যে নেক্সট টাইম তুই যখন এনএবিসি যাবি, তখন আমেরিকার আরো অনেক বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে তোর জন্য আরো অনেক বেশি অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হবে। ঠিক মানে তুই আছে, এবার থ্যাংক গত ইউ। বছর যে নাম নিয়ে যাচ্ছিলি, থ্যাংক তার ইউ। থেকে আরো 10 টাইমস বেশি নাম নিয়ে তুই নেক্সট বাবা, এনএবিসিতে যাবি। থ্যাংক ইউ, ভাল লাগলো গো। এই এই একদমই বেস্ট তাই। উইশেস গুলো দরকার, তোমাদের মতো মানুষ আছে বলেই হয়তো না এরকম না, কোথাও গিয়ে সত্যি। আমাদের পজিটিভ থাকতে হবে, জানিস তো। যে আমরা যদি বারবার ভেঙে পড়ি, আজকে সন্ধ্যাবেলাতেই আমাদের স্বামীজিকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল, আজকে স্বামীজির মহাপ্রয়াণের দিন। তো স্বামীজি ওই যে কথাটা বলছেন না, যে রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তো হ্যাঁ, যতক্ষণ গোলে আমরা পৌঁছতে না পারছি, আমাদের কিন্তু চেষ্টা ছাড়লে চলবে না। আমাদের কিন্তু ওই চেষ্টাটাকে কোথাও গিয়ে কন্টিনিউ একদম রাখতেই হবে, যতক্ষণ না একদম আমাদের সেই উদ্দেশ্য পূরণ একদম। হচ্ছে। তো যাই হোক, এবার চন্দ্রাবলীদির কাছেই যাব। চন্দ্রাবলীদি, তোমার কাছে যেটা জানার সেটা হচ্ছে, এত বড় একটা মিউজিক্যাল ক্যারিয়ার, এত রকম গান তুমি গেয়েছো, এত আহ, মানুষের কাছে গুণী মানুষের কাছে শিখেছো। তো তুমি একটা অনেকটা চেঞ্জ তুমি দেখেছো, অনেকগুলো প্রজন্মকে তুমি কাজ করতে দেখছো এবং তাদের সাথে তাল মিলিয়ে তুমি কাজ করছো। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে তুমি কিভাবে দেখো? এটা কি খুব খারাপ, নাকি ভালো, না ভালোও আছে মন্দও আছে, কোনটা? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে হুম এই হুম। সময়ের মূল্যায়ন করা একটু সমস্যা। এই সময়ের মূল্যায়ন হবে আর বেশ কিছুদিন পর। আর আমি যেটা বলবো, চেঞ্জ তো অনেক দেখলাম। আমার প্রথম রেকর্ডিং যেটা বেরিয়েছিল, তখন আমি ক্লাস 11 ওই ফেজটা আমার হুম হুম। একটা এলপি ইন রেকর্ড থেকে বেরিয়েছিল, তার মধ্যে দুটি নজরুল গীতি আমার ছিল। নজরুল গীতির একটু 12টা গানের সংকলন, 6জন শিল্পী, তার মধ্যে আমি একজন। তো সেই গান এখন হঠাৎ করে আবার ইউটিউবে খুঁজে পেলাম, সেই ছেলেবেলা। তাহলে এলপির দুটি গান দিয়ে আমার যাত্রা শুরু। তারপরে এলো ক্যাসেটের, পর এলো সিডি, সিডির পর এখন এইবার ইউটিউব আমরা সিঙ্গেল। যে সময়ের মধ্যে যাচ্ছি সেই সময় যাচ্ছি এখন ইউটিউব সিঙ্গেলস এর যুগ। যাই হোক, একেবারে। তো তার মধ্যেও কিন্তু তোমরা বারে বারে নিজেকে, মানে সেই জায়গাটায় সবকিছুর সাথেই তোমরা মানিয়ে নিয়েছো এবং সেইগুলোকে অ্যাকোয়ার করে সেই মানিয়ে নিয়েই কিন্তু কাজ করছো। এটাই তো মস্ত বড় কথা, এটাই তো প্রকৃত শিক্ষা, যে সমস্ত পরিস্থিতির মধ্যে যে তার নিজস্ব গুণে সাবলীল। চন্দ্রবলীদি, আহ আমরা কিন্তু প্রথমত তোমাকে জানি যে আহ পুরাতনী গান, আহ বা বিভিন্ন ধরনের এমন গান, বাংলার এমন কিছু গান, যে গানগুলো হয়তো সচরাচর কেউ গায় না, অনেক দুষ্প্রাপ্য গানের ভান্ডার তোমার ঝুলিতে রয়েছে। তো সেই সমস্ত গান নিয়ে যে তুমি কাজ করেছো, সেগুলোকে নিয়ে তুমি যদি একটু বলো। সকলেই দেখো রবীন্দ্রনাথ নজরুল নিয়ে বা কিছুটা পঞ্চকবি নিয়ে অনেকেই কাজ করে থাকেন, কিন্তু তুমি যে সমস্ত গান, যে সমস্ত বিষয় নিয়ে কাজ করেছো, তা কিন্তু চট করে কেউ করে না। তো তোমার হঠাৎ এরকম কেন মনে হলো যে এই বিষয়গুলো তুমি করবে? আরে, এটা হচ্ছে একটা মজার গল্প আছে। হুম হুম। আমার মামা বাড়ি শান্তিনিকেতন। হুম তো হুম। আমরা রেগুলার পৌষ মেলায় যেতাম। তো সেরকমই কোনো এক পৌষ মেলায় দেখছি যে গাছের তলায় গান হচ্ছে। আমরা এগিয়ে গেছি কৌতূহল বশত।
দেখছি আমাদের শ্রদ্ধেয়া গীতা ঘটক উনি গান গাইছেন। ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালঞ্চ বেড়া। আর গানের মধ্যে একটা কথা আছে, ভ্রমরেতে করছে গুনগুন। এই গুনগুনটার একটা অসম্ভব মাধুর্য সুরে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমি অসম্ভব মুগ্ধ হয়েছিলাম। মাকে বলেছিলাম আমি এইরকম গান শিখবো, আমি এই গান শিখতে চাই। তখন অলরেডি আমার হিন্দুস্তান ক্লাসিক্যালে তালিম চলছে, রবীন্দ্রনাথের তালিম চলছে। কিন্তু এই যে একটি অধরা মাধুরী কর্ণে প্রবেশ করলো, হুম আমার হুম। আমাকে অ্যাপিল করেছিল মারাত্মক ভাবে ওই ছোট্ট মেয়েকে। এবার বাহ। কি করে কোথায় পাবেন গুরু, কোথায় পাবেন? গুরু স্বয়ং চলে এলেন, এমনই ঈশ্বরের কৃপা। আমার পাশের বাড়িতে শ্রী চণ্ডীদাস মার এলেন একদিন, উনি আচ্ছা। থাকেন সেই উদ্দেশ্য নিয়ে। সেই মাসিমা তখন আমার মাকে বললেন যে উনি ভীষণ ভালো, ভীষণ গুণী, হুম তোমার মেয়েকে একটু দেখো, দিদি শেখাতে পারে। হুম হুম। যিনি গীতা ঘটককেই এই গানটা শিখিয়েছিলেন। ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালঞ্চ বেড়া। এইগুলো তুমি যদি বলো কাকতালীয় তো কাকতালীয়, যদি বলো ঈশ্বরের ইচ্ছা, তাহলে ঈশ্বরের ইচ্ছা। আমি ঈশ্বর মানে বিশ্বাসী, তাই আমি বলি ঈশ্বরের একদম ইচ্ছা। একদম একদম সেই গানটা এই মনে শুরু আছে হলো আমার চন্দ্রবল্লী এই দু গানের লাইন? তালিম। দু লাইন কি তুমি গেয়ে শোনাতে পারবে গানটা? দুটো লাইন যদি তুমি গেয়ে শোনাও। ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালঞ্চ বেড়া, ভ্রমরে পথে গুনগুন। এই সেই জায়গাটা যেটা আমাকে ভীষণ অ্যাপিল করেছিল। ভ্রমর করছে গুনগুন, ভ্রমরে করছে গুনগুন। চারদিকে মালঞ্চ বেড়া। বাহ, খুব সুন্দর। আমি এই মুহূর্তে যারা অনুষ্ঠানটা দেখছে তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন। সবাই যারা যারা অনুষ্ঠানটা দেখছেন, যাদের ভালো লাগছে, বিশেষ করে চন্দ্রাবলীদির ছাত্রীরা যারা আছে, অনেকেই দেখলাম তারা অনুষ্ঠানটা দেখবেন বলেছেন। তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা দয়া করে অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন, তাহলে আরো বেশি লোক এই অনুষ্ঠানটা দেখতে পাবে। তো সবাইকেই আমার অনুরোধ রইলো যে শেয়ার করে দেবার, এবং আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে যদি কোনো বিশেষ রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আপনারা বলতে পারেন, বা কোনো বিশেষ কিছু জানার থাকলে সেটাও দিদির কাছ থেকে বা দীপাবলির কাছ থেকে জানতে পারেন। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন অবশ্যই। চলে যাই একটু রিয়ার কাছে। রিয়ার গান শেখার শুরু সম্ভবত শ্রুতিনন্দন, তাই তো রে? একদম একদম। ও তোর ডাকনাম চলে এসছে আমার মুখে, দীপাবলি। দীপাবলির গান শেখার সূত্রপাত হচ্ছে আহ শ্রুতিনন্দন, আমরা জানি। এবং ছোটবেলা থেকেই তুই, আমার যেটা মনে হয় তুই খুব বাধ্য, শান্তশিষ্ট একটা মেয়ে ছিলি, তাই তো নাকি? একদম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব লক্ষ্মী মেয়ে। মানে ও যে না হয়তো। দুষ্টুমি করতে পারে বা কথা না শুনতে পারে, এটা ওর ভাই, শত্রুও ভাববে না মনে হয়। ওর ঠিক। শত্রু যে, সে মনে করছে হয়তো না না, মানে কিছু বলতে যাবে ওর এগেনস্ট যে যে রয়েছে, সেও বলছে ও দুষ্টু, না না সেও বলতে পারছে না, না না দুষ্টু বলতে পারবো না, অন্য কিছু বলতে পারবো, দুষ্টু বলতে পারবো না। তো যাই হোক, তো ছোটবেলার গান শেখা শ্রুতিনন্দনে বা মায়ের কাছেও নিশ্চয়ই সেই রকম একটা একদম। মানে কি বলবো, ঘরের মধ্যেই যদি বলতে এরকম একটা পারো ইনস্টিটিউশন প্রথাগত থাকে। শেখা শ্রুতিনন্দনে শুরু হলেও মানে হুম অনেক হুম ছোটবেলা থেকেই মানে মা যখন থেকে আর কি জ্ঞান হয়েছে, হুম সারাদিন হুম। আমি বাড়িতে গান শুনতাম, নয় বাবা নয় মা গান গাইতেন। আমার দিদা ভীষণ সুন্দর গান গাইতেন। দিদা তো আচ্ছা। শান্তিনিকেতনে জন্ম হ্যাঁ এবং হ্যাঁ বেড়ে হ্যাঁ। ওঠা। হ্যাঁ, তো ওনার কাছেও আমি কিন্তু এই আমাদের মানে আগের বাড়ির জানলার তাকে বসে অনেক গান শিখেছি। তো সেই স্মৃতিগুলো আচ্ছা। ভীষণ মনে পড়ে। আর তারপর তো শ্রুতিনন্দনে মা ঠিক যেভাবে মার কথা বললো, আমার মনে হয় মা আবার একই কথা আমার জন্য বলবে। শ্রুতিনন্দনে ভর্তি হওয়াটা খুব অদ্ভুত ভাবে, মানে হুম হুম গুরুজির সান্নিধ্যে আসা। এবং গুরুজি হুম যখন শ্রুতিনন্দন তৈরি হয়নি একদম, আমি তখন হুম জাস্ট 3.5 বছর বয়স, সেই সময় মা হুম আমাকে নিয়ে গেছিলেন ওনার কাছে। এবং ওনার একজন খুব মানে সিনিয়র বিশিষ্ট ছাত্র শ্রী প্রদীপ চ্যাটার্জি, ওনার কাছেই আমার শিক্ষা প্রথম শুরু একদম। তখনও শ্রুতিনন্দন জাস্ট মানে ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছে সেই সময় থেকে। আচ্ছা। তারপরে শ্রুতিনন্দনের প্রথম দিন থেকেই সেখানে রয়েছি। আর হুম সাথে তো হুম বাংলা গান
সব রকমের বাংলা গান মায়ের কাছে চলছেই। হুম আর যেটা হুম আমার মনে হয়, মানে আমার এখন মনে হয় এই এই হুম সময়টায় এসে, যে গান শোনাটা আমাকে ভীষণ অনেক রকম ভাবে সমৃদ্ধ করেছে। আমি আমার 100 বার। ছাত্রীদেরকে বলি যে গান শোন, মানে নানা রকম গান শোন। অনেক সময় অনেক মারা কমপ্লেন করে, এই দেখো না এই রকম গান শুনছে, এই গান শুনছে, ওই গান শুনছে। তো হুম আমি বলি যে শুনতে দাও, মানে নিজের রেওয়াজটাকে রেখে যদি বাইরের অন্যরকম গান শোনে, আমার মনে হয় সেটা অনেকটা মানে হেল্প করে। 100 বার, 100 বার, 100 বার। একটা আমরা কমপ্লিটনেস। এবারে সেটাই, তোর কাছ থেকে একটা গান শুনতে কিন্তু খুব ইচ্ছে করছে, তোর যা খুশি, যে কোনো একটা একটা পছন্দের বৃষ্টির গান। গানই গাই এখন, যখন বর্ষা, বর্ষার একদম, এত ভালো ভালো গান। একদম, একদম। শ্রাবণ গগনে পিয়া পরবাসে, নিশি যাপি কেমনে পিয়া পরবাসে, নিশি যাপি কেমনে শ্রাবণ মেঘমায়া ছায়াইলো গগনে, জলধনিকাশে বিজুলি হেমলেখা মুছিয়া দিয়াছে আধারে পাথরে কাটি সাজু একা কাটি রজনী সজনী মোর একা, বরষা নামিবে মোর এই বরষা নামিবে মোর এই দুটি নয়নে, শ্রাবণ মেঘমালা ছায়াইলো হিয়া পরবাসে, নিশি যাবি কেমনে শ্রাবণ মেঘমালা, শ্রাবণ মেঘমালা, শ্রাবণ মেঘমালা ছায়াইলো। বাহ, অসাধারণ। আমাকে কিন্তু দীপাবলি আরেকটা কথাও বলেছে, চন্দ্রাবলীতিও আমাকে কিন্তু একটা ভালো লেখা লিখতে বলেছে, যেটা ও সুর করবে নিজে। তাহলে আমরা কিন্তু একটা নতুন দিকও খুঁজে পাবো, সুরকার একদম একদম। দীপাবলিকে। আর শুভদীপ দা এত সুন্দর সুন্দর কথা লিখছে, রিসেন্টলি আমি অনেকগুলো শুনলাম, এত ভালো লাগছে। না না, তোরা তো অপেক্ষা একটা করছি গাইলিও, তোরা প্রকাশের জন্য। দুজনেই একটা গাইলি। আমাদের একদম। যেটা নগরবিকিরণ থেকে বেরোলো, এটাও খুব ভালো, সবার একদম খুব লেগেছে। সুন্দর, ভীষণ একেবারেই ভালো তাই, লাগে। সেটাই। চন্দ্রাবলীদেব, তোমার রবীন্দ্রসঙ্গীতের শেখা মূলত কোথায়? আমি তোমাকে যেটা বলছিলাম, যে মা তো হুম শান্তিনিকেতনে মায়ের জন্ম, বেড়ে ওঠা, হুম এবং হুম মায়ের হুম হুম, নামকরণ স্বয়ং রবীন্দ্রনাথ গীতিকা। একদম। তো মায়ের কাছে ছোটবেলা থেকে একেবারে জ্ঞান হওয়ার আগে থেকে রবীন্দ্রনাথের গান শুনে শুনে হুম আমার, কি বলবো, চেতনার উন্মেষ। হুম তার পরবর্তী সময়ে শ্রী অরবিন্দ বিশ্বাস, সুভাষ চৌধুরী, শ্রী শৈলজারঞ্জন মজুমদার, শ্রী সুভাষ চৌধুরী বললাম বোধহয়, হুম তারপরে শ্রী প্রসাদ সেন, কিছুদিন রণগুহ ঠাকুরদার কাছেও শিখেছি। হুম। এই হচ্ছে আমার রবীন্দ্রনাথের গানের শিক্ষা। এরা অনেকের প্রত্যেকে, কাছে অনেক গুরুর হ্যাঁ, সান্নিধ্য তুমি পেয়েছো, অনেকের কাছে অনেক কিছু একদম শিখেছো। একদম একদম। বাহ। তো চন্দ্রপ্রতি, ছোটবেলায় যখন তুমি শান্তিনিকেতনে যেতে, তখনকার কথা কিছু বলো না গো। আমি আমি যেহেতু মানে তোমার মা, মাসিমা আমারও খুব
প্রিয় একজন মানুষ, এবং ওনার কাছে মানে ওনার এত আন্তরিক ব্যবহার আমার মনে হয় সবাইকেই খুব ভালোবাসার ডোরে বেঁধে রাখে। এখনো দেখা হলে জিজ্ঞেস করেন কি কেমন আছো, কাজকর্ম কিরকম চলছে। এত গল্প শুনেছি, বিশেষ করে উনি যখন বলতেন যে আহ আহ ওনারা রিহার্সাল করছেন, তখন সামনে এসে দাঁড়াচ্ছেন অবনীন্দ্রনাথ, সামনে এসে কখনো দাঁড়াচ্ছেন রবীন্দ্রনাথ। মানে সেই কথা ভাবলে রবীন্দ্রনাথ তো আমরা। উনি সেভাবে পাননি, কারণ অনেক ছোট আচ্ছা, ছিলেন সেই সময়টা। আচ্ছা, ওরা বলতেন অবনীন্দ্র, অবনীন্দ্রনাথের কথা উনি ওনাকে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ঘটনাগুলো শুনলে বা সেই বিষয়গুলো শুনলে আমরা শিহরিত হই। তো আমি ছোটবেলা থেকেই, যেহেতু তুমি এই পরিমণ্ডলটার মধ্যে বড় হয়েছো, তো সেখানে তুমি রবীন্দ্রনাথকে কিভাবে পেয়েছো? দেখো, রবীন্দ্রনাথকে পেয়েছি, কিভাবে পেয়েছি সেটা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। প্রথম কথা, আমার এই বাচন ভঙ্গি, এটা তারই দান। কেন? এটা আমি মায়ের থেকে পেয়েছি। 100 বার। এত সুন্দর মায়ের কথা, এত সুন্দর 100 বার। মায়ের জিনিস। হ্যাঁ, এবং মা ভীষণ একটা অর্গানাইজ করার ক্ষমতা ছিল। এগুলো সবই কিন্তু এসছে ওই ওই সেই মানুষটি একদম। থেকে। এবং মায়ের মাধ্যমে আমি আরেকটা বলবো, অকেশন অনুযায়ী খান, আচ্ছা। অসম্ভব রুচিবোধ, এস্থেটিক সেন্স, এই সবই রবীন্দ্রনাথ ঠাকুরেরই কৃপা। 100 বার। আর কি 100 বার। চন্দ্রাবলী, মানুষ চন্দ্রাবলীর মধ্যে অনেকটাই রবীন্দ্রনাথ রয়েছেন। আমার কথা বলায়, আমার চিন্তায়, আমার এস্থেটিক সেন্সে, সাজগোজ সবকিছু, সবকিছুতে পোশাক আশাক। অবশ্যই অবশ্যই সেটা ছাপ তো পড়েই। তাহলে তোমার আরেকটা প্রিয় কথা, যে কোনো একটা রবীন্দ্রনাথের গান তাহলে তোমাকে শোনাতে বলবো। আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথের গান তো আমরা গাই, কিন্তু হুম। কখনো কি আমরা ভেবেছি যে রবীন্দ্রনাথের গান যারা খুব সিরিয়াসলি করে থাকেন, হুম। হুম। তাদের মধ্যে যে সংযম তৈরি হয়। একদম। আমরা তো অন্যান্য গানও গাই, যে গানে কপিরাইটের কোনো শাসন নেই, কিন্তু হুম। হুম। রবীন্দ্রনাথ কোথাও আমাদের এমন শিক্ষিত করে দিয়েছেন, অবচেতন মনে আমাদের ওই শিক্ষাটা কিন্তু স্তরে স্তরে একেবারে যেন রয়ে গেছে। একেবারে অন্য খুব গান ঠিক কথা। গাইতে গেলেও সবসময় গুরুর কাছ থেকে যা শিখেছি, বা সেই গানের যদি কোনো স্বরলিপি পাওয়া যায় বা কোনো চলকের গাওয়া যদি কোনো রেকর্ড পাওয়া যায়, আমরা সেটাকে রেফারেন্স করে চেষ্টা করি কখনোই সেই সংযমটা যাতে না ভাঙি। একেবারে। নিজস্ব একদমই তাই। এই কাজ, নিজস্ব এই দেখানো, ওই রাস্তা দেখানো কি দরকার? আমি কম্পোজারকে কেন ডিস্টার্ব করবো? কারণ রবীন্দ্রনাথ তো শিখিয়ে দিয়েছেন আমাদের, মানে তুমি বি বলছো কোথাও একটা রেস্ট্রেইন, পরিমিতি বোধ, কোথাও একটা পরিমিতি পরিমিতি বোধ। বোধ। এক্স্যাক্টলি। একদমই তাই। একদমই তাই। তো তোমার যে কোনো পছন্দের একটা রবীন্দ্রনাথের গান যদি তুমি আমাদের শোনাও, কয়েক লাইন। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে রাতে আমায় বসিয়ে রাখো একা, মেঘে করে মেঘ জমে আধার করে আসে। এটুকু থাক। একেবারেই। কি সুন্দর দেখো, এইটুকু গানটা গাইলে তুমি, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা চিত্রকল্প ফুটে উঠলো, যে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। এই ছবিটার মধ্যে দেখো, একটা মেঘ, বর্ষা, আমি একা বসে আছি, একটা গভীরতা এখানেই কিন্তু রবীন্দ্রনাথ, যে ছোট্ট দুটো লাইন, রবীন্দ্রনাথই বলতে পারেন যে এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সবুজ জল, এ তাজমহল। এরকমই তার গভীরতা, এরকমই তার ব্যাপ্তি। যাই হোক, রিয়া, দীপাবলির কাছে আবার ফিরে আসবো।
যে আহ, নজরুলের গান তোর গলায় আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়, ঠিক আছে? কারণ তোর যেহেতু তুই ক্লাসিক্যালটা ছোট থেকেই ক্লাসিক্যাল শিখেছিস, সমস্ত গানই তোর গলায় ভালো লাগে, কিন্তু তার মধ্যে একটু বেশি ভালো লাগে হচ্ছে আমার নজরুলের গান বা রাগাশ্রয়ী গানগুলো তোর গলায় যেন আমার একটা অদ্ভুত মানে কি বলবো, আমেজ হ্যাঁ, তৈরি করে, একটা আবেশ তৈরি করে। তো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে কি তুই ভাবনা চিন্তা করছিস যে এইবারে তুই এই বিষয়টা নিয়ে কাজ শুরু করবি, বা এই বিষয়টা নিয়ে তুই হয়তো আর একটু বেশি চর্চা করবি, সেরকম কি তোর ভাবনা চিন্তা আছে কিছু? দেখো, নজরুল গীতির প্রতি আমার ভীষণভাবে একটা দুর্বলতা রয়েছে, এবং চেষ্টা করি আমি বা মা দুজনে মিলেই প্রত্যেক হুম হুম বছর নজরুল নজরুল কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কাজ করার। এবং হুম সেটা হুম হুম আমাদের একদম মানে থাকেই যে করতেই হবে, কেননা সত্যি কথা ওনাকে নিয়ে কাজ করার মানে সংখ্যা খুব কম। আর এত সুন্দর সুন্দর ওনার সব কম্পোজিশনস রয়েছে, মানে যেগুলো একদম অসাধারণ। তো আমার মনে হয় যে নজরুল গীতি আমার কিন্তু সবসময় আমার আপকামিং কাজগুলো যাই হোক একটা পরিকল্পনা আছে যে নজরুলকে নিয়ে কিছু কাজ করার, সেটা সবসময় থেকে একদম যায় এবং আছে। একদম, আমিও এখন আছি তোর যেহেতু আমি পাশে, একটু নজরুলকে নিয়ে কিছু কাজ করতে গেলে আমিও আছি তোর পাশে। আরে একদম আচ্ছা, একদম আহ একটা তাহলে একদম কাজী নজরুলের মৃত্যুদিন আসছে অগস্ট মাসে, তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে তোর কোনো একটু নিবেদন তুই আমাদের শোনা, নজরুলের গান। মাইক্রোফোন থেকে মুখটা সরিও না, তাহলে একটুখানি সাউন্ড খারাপ পাচ্ছি। একদম এক এক ডিরেকশনে মুখটা রাখো। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়া কান্না পাওয়ায়, ভোরের হাওয়া কান্না পাওয়ায়, কমলা ছবি নীরব কেন কবি, কমলা ছবি কমলা ছবি কমলানো ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার কাছে মুখ ভরা সুর ধরে যাবে আছে, তোমার পরশে ছড়া পরশে আকাশে বাতাসে তার সুরের শুরু, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। আহা আহা আহা, খুব ভালো। তোকে নিয়ে আমার একটা ইচ্ছে রইলো যে নজরুলের ওপর একটা সংকলন একদম করে একসাথে কিছু শুধু হবে, তোকে খুব নিয়ে ভালো তুই হবে। গাইবি, পর পর 7-8খানা নজরুলের গান গাইবি, তার উপরে বলা থাকবে একটা সংকলন নিশ্চয়ই করার। নিশ্চয়ই। যাই হোক, চন্দ্রাবলীদি কেমন লাগে, মানে এটা তো একটা প্রবাহ, চন্দ্রাবলীর থেকে দীপাবলি, এখন দীপাবলির মধ্যে যখন সেই চন্দ্রাবলীকে দেখতে পাও তোমার কেমন লাগে? আহ মনে করো একটি মাটির প্রদীপ, তার একটি শিখা, হুম হুম শিখাটি হুম হুম। জ্বলছে, তাতে তেল দিচ্ছে, শিখাটি জ্বলছে, হাওয়া আসে, মনে হয় এই বুঝি নিভে নিভে যাচ্ছে, সেই হাত দিয়ে এরকম আড়াল করে শিখাটিকে বাঁচিয়ে রাখে। এটুকুই বলতে পারি। বাহ, বাহ, খুব সুন্দর করে বললে চন্দ্রাবলীদি, অদ্ভুত একটা ব্যঞ্জনা আছে তোমার বলাতে। তোমার গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা, বা তোমার সংস্থার ছেলে মেয়েদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে কোনো পরিকল্পনা কি করছো আগামী দিনে, হ্যাঁ হ্যাঁ, আমরা বা একটা তোমার নিজস্ব বর্ষা কোনো উৎসব পরিকল্পনা? করছি। বর্ষা উৎসব করছি, জুমে আসছি আমরা। সিমলার একটু শোনার সমস্যা হয়, তো মনে হচ্ছে জুমে একটু কম সমস্যা হবে, তো লাইভ হবে।
যেহেতু অনেক আচ্ছা। আছেন যারা গাইবেন, আমরা হুম চারজনে হুম। ভাগ করে নিয়েছি। এইটা বাহ হচ্ছে আমাদের একেবারে আসন্ন যে বাহ। অনুষ্ঠান আমার ছাত্রছাত্রীদের নিয়ে। আসলে সবাই তো বড্ড কিরকম ভেঙে পড়েছে বাড়িতে থেকে, চারিদিকে এত নেগেটিভ নিউজ। গানই পারে বা স্বাভাবিক স্বাভাবিক। আবৃত্তি বা মানে সংস্কৃতি সংস্কৃতি কেন্দ্রিক যে কোনো জিনিস পারে মানুষকে একটু তাৎক্ষণিক হলেও একটু আনন্দ দেওয়া, যা একটুক্ষণের জন্য হলে ডাইভার্ট করে, সেই চেষ্টা একদমই করি। তাই। এই জন্য এই উদ্যোগ। আর আমার তো খুব ভালো। সারাক্ষণই কাজ চলতে থাকে, মানে কিছু লুপ্তপ্রায় গান এগুলোকে রেকর্ড করা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে কখনো রেফারেন্স হিসেবে সেগুলো চাইলে যাতে পায়। আর নিজেরা দীপাবলি একটু আগে বলবো, আমি এত বছর গান করছি, নিজের ইউটিউব চ্যানেল ছিল না। ভাগ্যিস লকডাউন হলো, মানে সবটাই খারাপ নয় গো। না, সব এই খারাপের মধ্যে লকডাউনটা কিছু ভালো হলো তো বলে থাকে। ইউটিউব চ্যানেল, হ্যাঁ কিছু কিছু। একদম। তো এই লকডাউনে আমাদের ইউটিউব একদমই তাই। চ্যানেল একটা শুরু হলো আমার, একেবারেই শিশু শিশু অবস্থা তার। তো এই এই বুঝতে ইউটিউব পেরেছি চ্যানেলে বুঝতে কিন্তু পেরেছি। ক্রমাগতই কিছু না কিছু ভাবনা চিন্তা চলতেই থাকে, কিছু না কিছু কাজ করা। কখনো আমি বুঝতে করছি, পেরেছি। কখনো দীপাবলি করছে, কখনো প্রদীপদা করছে। প্রদীপদাও তো তুমি জানো অত্যন্ত একটু গায়ক, ওনারও একটা হ্যাঁ, ইউটিউব চ্যানেল তোমাদের তো পুরো একদম সাংগীতিক পরিবার যাকে বলে। তোমাদের একদম সাংগীতিক পরিবার, সঙ্গীত পরিবার। আমি খুব ভালো করেই জানি। আর আমরা একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি চন্দ্রাবলীদি। তোমার হ্যাঁ, যে কোনো গানের ছোট্ট একটা নিবেদন দিয়েই আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানটা শেষ করবো। বেশ, তাহলে যেতে যেতে একটু একটা মেসেজ রেখে যাই। একদম আমরা তো একদম। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে, কঠিন পরীক্ষা দিতে দিতে এগিয়ে চলেছি। প্রতিটি দিন আমাদের কাছে হুম একটি হুম হুম বড় সড় উপহার ঈশ্বরের। সুস্থ হুম। থাকতে যেন আমরা সকলে পারি, তার জন্য মাস্ক পরে থাকতে হবে, স্যানিটাইজ করতে হবে বা হাত একদম ধুতে হবে। আর একেবারে পজিটিভিটিতে যেন সবসময় ভরপুর থাকি। যারা আমাদের আশেপাশে যারা একটু আহ কষ্টে রয়েছেন বা অসুবিধায় রয়েছেন, আমরা আমাদের মতো করে যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এই একদম মনোভাবটা যেন আমাদের থাকে। অর্থাৎ আমাদের একদম ফেলো হিউম্যান প্রতি যেন আমাদের একটা আহ কি বলবো, হেল্প করার মনোভাব। তো আমরা করার কেউ নই, কিন্তু তাদের পাশে আছে। আর যারা একেবারে ফ্রন্টলাইন একেবারে। ওয়ার্কার, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, আর কিছু বলতে পারছি না তাদের জন্য। ডক্টরস ডে গেল সম্প্রতি, শুধুমাত্র ডক্টররা একেবারে। নন, তাদের সঙ্গে অনেকে যুক্ত। প্রত্যেককে আমাদের কি বলবো, প্রণাম ছাড়া তুমি বলতে পারি না, শুধু মাথাটা নুয়েই আসে তারা যা করছেন, কখনো কখনো একদম। নিজের প্রাণকে দিয়ে। রিয়া ওখান থেকে জয়েন করো দীপাবলি। বাংলা মানে পাতুরি, পিঠে পায়েস মোয়া, দুর্গা পুজো ঈদ বড়দিন, মধুর খুশির ছোঁয়া। বলো। বাংলা মানে কই পাতুরি পিঠে পায়েস মোয়া, দুর্গা পুজো ঈদ বড়দিন মনে খুশির ছোঁয়া। বাংলা মানে বাইরে ওই রবীন্দ্রনাথ, যেমন আছে তেমনি আছে তুলসীপুরে তার। গাই বাংলা ভাষায় গান, বাংলা সবার গান, গাই বাংলা তাই ভাষায় গান, বাংলা সবার প্রাণ। দীপাবলি গাও। গাই বাংলায় গান। গান বাংলা সবার প্রাণ, গাই বাংলা ভাষায় গান, বাংলা সবার প্রাণ। আহ মন ছুঁয়ে গেল শুধু গানের মধ্যে দিয়ে নয়। তুমি যেভাবে দীপাবলিকে গান গাইতে বলছো, তার মধ্যে দিয়ে যে মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের শাসন, সমস্তটাই যে কতটা দেখা গেল চন্দ্রাবলীদি, তোমাকে কি বলবো। এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক। এই ভালোবাসায় যেন আমরা সবাই ভালো থাকি। তোমরা দুজনে খুব ভালো আমাদেরও থেকো। খুব ভালো তোমাদের লাগলো গো, সামনের কাজ জয়যুক্ত খুব হোক। ভালো লাগবে। আমাদেরও খুব হ্যাঁ, ভালো লাগলো। আবার দেখা হবে। আমাদের পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে, পরবর্তী পর্বে আবার নতুন নিশ্চয়ই।
অতিথিদের নিয়ে আসব, আমরা যেন এইভাবে একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারি। রবীন্দ্রনাথের কথায়, আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সবাই ভালো থাকুক। নমস্কার।